তা জানি, বলেছিলে সেই দিন। হুম, তবে পরিচয়ের সূত্রপাত সত্যি হলেও ধারাবাহিকতা ভিন্ন। তন্ময় রহস্য সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে উৎসাহিত কণ্ঠে বলল, বুঝলাম না, ভেঙে বলো। আপনি দেশে আসার আগে থেকেই সুপ্ত আমার প্রতি ফল করেছে। ইউ মিন লাভ? সুপ্তের প্রতি তোমার ফিলিং আছে? অপু একটু অপ্রতিভ হলো। তন্ময়ের কথায় কোনো জড়তা নেই, তাদের বাসস্থানে এসব খুবই সাধারণ ব্যাপার, তাই হয়তো বলতেও সংকোচ লাগে না। অপু বাঙালি জীবটায় যার সংকোচে বুঁদ হয়ে আছে, মাথা নেড়ে ক্ষীণ স্বরে বলল, হুম। অ্যান্ড হোয়াই অ্যাবাউট ইউ? তন্ময়ের ভাবান্তরহীন গলা। অপু ভেবেছিল তন্ময় বিস্মিত হবে, বিশ্বাস করতে কষ্ট হবে, তেমন কিছুই এখানে ঘটল না অবশ্য। অপু মাথা নত করে উত্তর দিল, আই থিঙ্ক আই হ্যাভ অলসো ফিলিং ফর হিম। তন্ময়ের চোখে অদ্ভুত এক বিদ্যুৎ খেলে গেল। অপু তড়িঘড়ি করে বলল, না না, আমরা কোনো রিলেশনশিপে নেই, ছিলামও না। আসলে সুপ্ত চাইলেও আমি ইগনোর করে গেছি, প্রতি পদে অবহেলা করেছি, অবজ্ঞা করেছি, তবুও পিছু ছাড়েনি। আমার বিয়ের কথা সুপ্তের রিলেটিভের সঙ্গে হচ্ছে, সেটা উনি বা আমি কেউই জানতাম না। বিশ্বাস করুন, যখন জানলাম আমি এক প্রকার নিশ্চিত ছিলাম এই বিয়ে হবে না, উনি কিছু একটা করে বিয়েটা থামাবেই। কিন্তু অপু আবারও কথার গতিরোধ করে। তার কেমন কান্না কান্না পাচ্ছে, গলার কাছটায় দলা পাকিয়ে যাচ্ছে। তন্ময় বাকি কথা পূর্ণ করলো, কিন্তু বিয়েটা আটকায়নি, তাই তো? অপু হু হু করে কেঁদে ফেলল। একটা মানুষকে সে ভালোবাসে কিনা বোঝার আগেই চোখ বুজে বিশ্বাস করতে পেরেছিল, ভরসা করতে পেরেছিল। তাই তো রাতের আধারে নির্জন ছাদে দেখা করতে তার ভয় করেনি। সর্বদা কেউ একজন তাকে দূর থেকে সঙ্গ দিয়েছে, দেখে রেখেছে, মিষ্টি ভাষায় দুষ্টু কথা বলে অতিষ্ঠ করে তুলেছে, বিরক্তির চরম পর্যায়ে নিয়ে মনের মাঝে নতুন ঝড় তুলেছে। একসময় না চাইতেও তা অভ্যাসে পরিণত হলো। বিরক্তির গাঢ় ভাঁজে উকি দিল ক্ষীণ সোনালি রোদ। শুধু জটিল মনের অবোধ ভাবনাই তাতে এক পর্দা পড়েছিল। সে পর্দায় ক্রমাগত ছেদ ঘটছিল তন্ময়ের পরোক্ষ হস্তক্ষেপেও। বিগত কতগুলো দিন নিজের সঙ্গে নিজের বোঝাপড়ায়, এবং পুরোপুরি ছিন্ন হলো সুপ্তের আকস্মিক শূন্যতায়, যা তার মাঝে শোকের ছায়া ফেলে দিল। শোক থেকে এলো নিশ্চয়তা। বিগত কিছুদিনের শূন্যতা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সে মনে প্রাণে লোকটার প্রতি কতটা দুর্বল। ওই চূড়ান্ত অসহ্য লোকটা শূন্য তারও অসহনীয় যন্ত্রণার। তখনই বিয়ের সিদ্ধান্ত তাকে নিজের কাছে পদদূত করে দিল, সরিয়ে দিল সকল সংশয়ের পর্দা। তার তন্ময়কে নয়, সুপ্তকেই চায়। অসহ্য লোকটাকেই মনে প্রাণে এবং বাস্তবেও চায়, অথচ মানুষটা থেকে হেলা করছে। কি এমন হয়েছে তার? উত্তরটা তন্ময়ই দিতে পারবে। একই সাথে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কারভাবে জানানো যাবে, তাই ছুটে আসা। সূর্য তখন ম্রিয়মান। অপুর মুখে পড়েছে ক্লান্ত রোদের কমলাটে আভা। তীর করে কাঁপছে কানের পাশে গোজা চুলের গাছি। চোখের ঘন পল্লব ভেজা। তন্ময় তা দেখে ঠোঁট ছড়িয়ে দাঁত দেখিয়ে হাসল। অপু থমকে গেল। আপনি হাসছেন? হাসছি। আপনার খারাপ লাগছে না? যদি আগেভাগে বিষয়টা সম্পর্কে আজ না পেতাম, তবে চমৎকার রমণীর মন না পাওয়ার সংবাদে ভীষণ দুঃখ পেতাম বইকি। অপু বাক্যহারা হয়ে তাকিয়ে রইল। তন্ময় তা দেখে হাসি বজায় রেখেই বলল, অবাক হচ্ছ? অপু মাথা নাড়ে শুধু। তন্ময় বলে চলে, আমি অবাক। কি করে জানলেন? সুপ্ত বলেছে? হুম, কাণ্ডটা তোমার বাড়ির কেউ ঘটিয়েছে। তোমার সাথে ফার্স্ট মিটের দিনই রাতে হোয়াটসঅ্যাপে একটা ফাইল পাই। তোমার ও সুপ্তের কথোপকথন দেখে অবাক হয়ে যায়। অবশ্য তখনও পুরোপুরি বিষয়টা নিশ্চিত আমি ছিলাম না, তার জন্য অন্যভাবে সুপ্তের ফোনটা দেখতে হয়েছে, খোঁজ নিতে হয়েছে। অপুর মাথা ভনভন করে। তারও সুপ্তের কথোপকথন তন্ময়ের হোয়াটসঅ্যাপে কে পাঠালো? ভাবনা এগোনোর আগে পরপর আরও প্রশ্ন মস্তিষ্কে গেঁথে গেল। বলল, তাহলে আপনি বিয়ের কথা কেন এগোতে দিচ্ছেন? তোমাকে বুঝতে। অপু না বুঝে দিশেহারা দৃষ্টিতে তাকিয়ে রইল। তন্ময় বলল, তোমাকে রিড করতে খুব বেশি কষ্ট হয়নি আমার। তোমার পরিবার নির্ভরশীলতা ও বাবার প্রতি তুখুর আনুগত্যই তোমাকে সুপ্তের কাছাকাছি যেতে বাধা দিয়েছে।
শুনেছি তোমার বড় বোন নাকি পালিয়ে বিয়ে করেছিল, তা থেকে আঙ্কেলের মাইনর অ্যাটাক হয়, হসপিটালাইজড হন। তিনি মুসুরে পড়েন এবং তোমাদের প্রতি আরও রক্ষণশীল হয়ে ওঠেন। বাবার আকস্মিক ভেঙে পড়া তুমি মানতে পারোনি, তাই প্রেমের প্রতি আতঙ্ক সৃষ্টি হয়। বাবার মনে দুঃখ দেওয়ার, ভরসা হারানোর ভয় হয়। বিয়ের সিদ্ধান্ত চুপচাপ মেনে নেওয়ার পেছনেও এই কারণটাই। এবং আমি এও জানি, এখন যদি আমি বলি যাই হয়ে যাক, বিয়েটা আমি তোমাকেই করছি, তুমি গিয়ে সরাসরি বাবাকে নিজের অমত জানাতে পারবে না। শেষ কথাটা শুনে অপুর মুখটা রক্তশূন্য হয়ে গেল। তন্ময় কাষ্ঠ হাসি হেসে বলল, ভয় পেও না, আমি তা করবো না ফুল। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে। তুমি ওনার সঙ্গে একবার কথা বলি দেখতে, নিজের মতামত স্পষ্ট করে জানাতে। বিয়ের ব্যাপারে তোমার মতামত ওনাকে অবগত করলে নিশ্চয়ই উনি অমতে এত বড় মেয়েকে বিয়ে দিতেন না। শেষ বিকেলে রোদ লেকের পানিতে বিসর্জন যাচ্ছে, অপুর অশ্রু বিসর্জন যাচ্ছে নিজের বোকা মতে। সম্মুখের মানুষটাকে এতদিন তার আপদ অযাচিত ছাড়া কিছুই মনে হতো না, অথচ তিনি অপুর মনে প্রথম ভাবনার কীট প্রবেশ করিয়েছিলেন। অপুর মনে তখনও সুপ্তের জন্য উৎকণ্ঠা। জানতে চাইল, সুপ্তের কি হয়েছে বলতে পারবেন? উনি আমাকে ইগনোর করছে, কথাবার্তাও স্বাভাবিক লাগছে না। কিছু কি ঘটেছে? সুপ্তের মাকে তো তুমি দেখেছই, আমার একমাত্র ফুপি, যাকে আমি মামনি ডাকি। অপু অবাক হলো। মহিলাটি তাদের বাড়ি এসেছে, অপুর সঙ্গে বেশ সুন্দর করে কথা বলেছে। তিনিই সুপ্তের মা, তাহলে লোকটা অমন রহস্য করেন কেন মাকে নিয়ে? তন্ময় বলতে লাগে, তুমি এটাও জানো না, সুপ্ত ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে, মানে ওর মা বাবা ডিভোর্সড। যদিও ওর পারিবারিক বিষয়গুলো আমি তাদের অনুমতি ছাড়া তোমায় বলতে পারবো না, চাইছিও না। শুধু জেনে রাখো, ছেলেটা ভালো নেই, মানসিক যন্ত্রণাকে কুরে কুরে খাচ্ছে। তোমার প্রতি অনুরোধ থাকবে, সব ধরনের পরিস্থিতিতে যদি তাকে মেনে নিতে পারো, ওর পাশে শক্ত ভীত হয়ে দাঁড়াতে পারো, তাহলে ভাইকে তুমি গ্রহণ করো। যদি নিজের উপরে সংশয় থাকে, তা তুমি পারবে না, তাহলে ওকে কষ্ট দিতে এগিয়েও না। ছেলেটা বড্ড ভালোবাসার কাঙাল। আমারও সুপ্তের একটা অদ্ভুত মিল হলো, আমাদের দুজনের পছন্দই এক। আর ভাগ্যের পরিহাসে সারা জীবন আমি অজান্তেই সুপ্তের জিনিসে ভাগ বসিয়েছি। সুপ্ত তাই ভাবত। ছোটবেলা থেকে মামনি তাদের সঙ্গে থাকে বলে সুপ্তের ধারণা ছিল ওর মায়ের সমস্ত ভালোবাসা কেড়ে নিয়ে আমি একা ভোগ করি। হিংসে করতো আমায়, এখনও করে, কিন্তু এইবার সেই ধারণা সত্যি হতে আমি দিব না। বলতে পারো আমার ছোট্ট প্রয়াস ছিল তোমাদের নিয়ে একটু খেলা করা, সেখানে আমি কিঞ্চিত হলেও সফল। তুমি অন্তত আমার কথায় প্রভাবিত হয়েছ। ভাইকে কখনো বলিনি কতটা ভালোবাসিস। এই অপার্থিত ফুলটা দিয়েই সে উত্তরটা দিতে চাই। ফুলটা কি আমার ভাইয়ের বাগানের রানী হতে প্রস্তুত? অপুর সেই মুহূর্তে আরও একটি বিষয় খেয়াল হলো। সে যখন সুপ্তকে জিজ্ঞেস করেছিল অ্যাক্সিডেন্টে সাহায্য করার মতো সামান্য কারণে কি করে এক মেয়ের প্রেমে পড়ে গেল, তখন সুপ্ত উত্তর দেয়নি। এখন উত্তরটা অপুর কাছে স্বচ্ছ কাচের মতো। ওই ভালোবাসার কাঙাল মানুষটা নিজের দুরবস্থায় একটা ভরসার হাত পেয়ে আঁকড়ে ধরেছিল। অপুর ক্ষণিকের উদ্বেগ, উৎকণ্ঠা, ভরসা ও মমতা তাকে নরম করে দিয়েছিল। তাই বোধহয় অপুর হাত সে ছাড়তে চায়নি। খুঁজেছে মমতা, প্রগাঢ় ও ভরসাময় ভালোবাসা। অপুর বুকের ভেতরটা হু হু করে উঠল। সুপ্তের জন্য তার হৃদয়ে কানায় কানায় মমতা জেগে উঠল। ঠিক তখনই সে সিদ্ধান্ত নিল, ওই মানুষটার হাত সে ছাড়বে না, কখনো না, কোনো দিনও না। দৃঢ় গলায় উত্তর দিল, প্রস্তুত। তন্ময় সফলতার হাসি হেসে বলল, তোমার মুখের এই কথাটা শুনতেই এই দীর্ঘ অপেক্ষা। আমার উপরে ক্ষোভ রেখো না। এরপর নিস্তব্ধতা নেমে এলো দুজনের মাঝে। দিনের আলো ফিকে হয়ে আসছে। শীতের সময়ে এমনিতেই দিন ছোট হয়। তন্ময়ের পূর্ণ মনোযোগী দৃষ্টি অপুর দিকে। অপুর চোখ শুকিয়েছে, ঠোঁটের পাশে জলের শুকনো ছাপ। শেষ বিকেলের মেদুর হওয়ায় কিছুটা কুঁকড়ে আছে মেয়েটা। তন্ময়ের হাসি খুশি দৃষ্টির ভাঁজে এক পলকের জন্য এক চোরা বিষাদ খেলে আবার লুকিয়ে গেল। মনে মনে ভাবল, সুপ্ত তার পছন্দ কেন এক হলো? হতে কি পারতো না একটু আলাদা? অনেকটা সময় বয়ে যাওয়ার পর তন্ময় গাঢ় স্বরে বলল, তোমার হাতটা একটু ধরি। অপুর নির্দ্বিধায় হাত বাড়িয়ে দিল। তন্ময় অপুর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, তুমি খুব সুখী হবে অপরাজিতা। তন্ময় আর দাঁড়ালো না, কোনো কথা বলল না। শুকনো পথের ধুলো উড়িয়ে সে নীরবে চলে গেল। এক পলকের জন্য তন্ময়ের টলটলে চোখ অপুর দৃষ্টি এড়াতে পারেনি। কিছুটা শিশির হয়তো অপুর চোখেও জমেছিল।
সে জানে আর কখনো তন্ময় তার সামনে আসবে না। কিছু কিছু মানুষ ভালোবাসা ছাড়াই কেমন অন্তরে গেঁথে যায়। বেলা 8টা বাজে। গনগনে সূর্যটা ধীরে ধীরে খোলস ছাড়ছে। সোনালি কিরণ এসে হুটোপুটি করছে জানালার গায়ে। অপু জানালার পর্দা ঠেলে গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে বাড়ির অবস্থা থমথমে। তন্ময়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব সসম্মানে নাকচ করা হয়েছে। তন্ময় বিয়ে করতে অসম্মতি জানিয়েছে। বাহানাস্বরূপ জানিয়েছে তার নাকি সুদূর মার্কিনে সেতী বান্ধবী আছে, তাকেই বিয়ে করবে। বিষয়টা দুই পরিবারের সম্পর্কে ভাটা ফেলেছে। এক পক্ষের লজ্জায়, অপর পক্ষের অপমানে চারপাশ কেমন ভারী হয়ে আছে। সেই ভারী গুমোট আবহাওয়ার মাঝে অপুর হৃদয়ে শান্তির সুবাতাস বিরাজমান। এদিকটা সামলানো গেছে, বাবা মা সাময়িক দুঃখ পেলেও কাটিয়ে উঠবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সুপ্ত তন্ময়ের আত্মীয় জানলে পরিবার আবার বেঁকে বসবে না তো? অপুর ভয়টা সেখানেই। সেই ভয় অবশ্য অমূলকই মনে হচ্ছে এখনো অবধি। সুপ্ত তো তাকে পাত্তা দিচ্ছে না। লোকটাকে সে বুঝে পায় না। এই না দেখে থাকতে পারে না, অথচ এখন দিব্যি কথা না বলে দেখা না করে আছে। না দেখলে অস্থিরতা কাজ করে, এসব বলা আসলে ভাওতাবাজি, সাময়িক মোহও হতে পারে। অপু নিজের ভাবনার রাশ টানলো সঙ্গে সঙ্গে। অভিমান করে লোকটার উপর একের পর এক অভিযোগ হানছে সে। কিন্তু দোষটা যে আসলে সুপ্তের নয়, দোষটা পরিস্থিতির। অপু সুপ্তের পরিস্থিতি না জেনে কিছুতেই তাকে দোষারোপ করতে পারে না। নিজের মনই তার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠল। অপু বিছানার কাছে ফিরে ফোনটা হাতে নিল। খানিক সময় কাটল দ্বিধাগ্রস্ত হয়ে। এরপর সকল সংশয় পাশ কাটিয়ে কল দিল সুপ্তের ফোনে। সুপ্তের ইদানিং ঘুম হয় না, সারা রাত জেগে ঘুমিয়েছে ভোরের দিকে। সুতরাং এখন তার ঘুম অমাবস্যার গহীন বনের ঝোপালো আধারের চেয়েও ঘন। নিঃশ্বাসের গভীরতা জানান দিচ্ছে এই ঘুম এত জলদি ভাঙবে না। বৈশাখী ছেলের পাশে এসে বসেছিলেন খানিকটা সময়। চিরুনির মতো আঙুল চালাচ্ছেন তার চুলে। ওনার দৃষ্টিতে অপরাধবোধ। আজকাল কিছুই হিসাব মতো চলে না। বুকের ভেতরটা খা খা করে ওঠে। পুরনো স্মৃতিগুলো খুব বেশি জ্বালাতন করে। আজও স্পষ্ট মনে আছে ছেলেটাকে যেদিন হাতে পেলেন। সুপ্ত তখন হামাগুড়ি দেয়। সম্মুখে মিষ্টি কটি দাঁত দৃশ্যমান। রেশমের মতো চুলের তুলতুলে বাচ্চাটিকে দেখে ওনার হৃদয়ে মাতৃত্ব জাগেনি, জেগেছে ক্ষোভ, ঈর্ষা, ঘৃণা। তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বাড়িতে বিস্তর যুদ্ধের দামামা বেজেছে। রফিক সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। প্রাপ্তবয়স্ক মানুষের ঝামেলায় পড়ে ছোট্ট সুপ্ত হাত পা নেড়ে তারস্বরে কাঁদছিল। বারবার হাত বাড়িয়ে দিচ্ছিল একটু মমতা লাভের আশায়। কিন্তু বৈশাখীর মন গলেনি। বাচ্চাটি গ্রহণ করা মানে নিজের অক্ষমতা মেনে নেওয়া, পরাজয় স্বীকার করা। এই বাচ্চাকে তিনি গ্রহণ করবেন না সাফ সাফ জানিয়ে দেন। রফিক সাহেবও ছিলেন একরোখা। সুপ্তকে ছাড়লেন না। অবশেষে দুজনের জেদেরই জয় হয়। পরাজয় ঘটে ভালোবাসার। বৈশাখী পাড়ি জমান ভিন দেশে, নিজের পরিবার পরিজনের কাছে। অথচ এতগুলো বছর ধরে এই ছেলেটাই ওনাকে মা বলে জানতো পৃথিবীর পবিত্রতম সম্পর্ক হিসেবে। বৈশাখীর বড্ড অনুশোচনা জাগে আজকাল। সেই তো ছেলেটাকে আপন করলো, তখন কেন করতে পারলো না? তাহলে এমন ভাঙাচোরা জীবন তিনজনেরই কাউকেই বহন করতে হতো না। সুপ্ত কতটুকু জেনেছে তিনি জানেন না। শুধু বুঝতে পারেন নরম মনের ছেলেটা তা সহ্য করতে পারেনি। অন্তত এতদিন সে ভেবে এসেছে একসাথে না থাকলেও তার একটা মা আছে। কিন্তু এখন সুপ্ত তাকে মা হিসেবে মানতে পারছে না। হুট করে ফোন বাজার শব্দে বৈশাখী হতচকিত হলেন। সুপ্তের ফোন বাজছে। তিনি ঘুম ভাঙাতে চাইলেন না। স্ক্রিনে দেখলেন লাভ অর লাইফ দিয়ে সেভ করা একটি নাম্বার। নামটা অনেক কিছু নির্দেশ করে। বৈশাখী ধরবেন না করেও ফোনটা রিসিভ করলেন। অপু প্রথমেই গমগমে সুরে বলে উঠলেন, এই, আপনি আর কত ঢং করবেন শুনি? বৈশাখী ফোন কানে কিছুটা বিব্রত হলেন। গলা ঝেড়ে বললেন, আমি সুপ্তের মা বলছি। অপু থতমত খেয়ে গেল। ভেবেছিল সুপ্তকে বকাঝকা করে নেবে এই সুযোগে, কিন্তু শুরুতে বিভ্রাট হয়ে গেল। সে জিভ কেটে তড়িঘড়ি করে বলল, আসসালামু আলাইকুম আন্টি। আসলে আমি সুপ্ত ভেবেছিলাম, ক্ষমা করবেন।
বৈশাখী ভ্রু কুঞ্চিত করে কিছু ভাবলেন, এরপর সালাম দিয়ে বললেন, তোমার পরিচয় মা? আমি অপরাজিতা। এটুকু বলে অপু থেমে গেল। তার আর কি পরিচয় হতে পারে? সুপ্তের গার্লফ্রেন্ডও না, বন্ধুও না, উড বি গার্লফ্রেন্ড বলা যায়, তবে সেটা তো আর মাকে বলা যায় না। তাছাড়া তিনি অপুকে চেনেন, তন্ময়ের সূত্রে এসেছিলেন দেখতে। এখন এই সম্পর্কটা কিভাবে নেবেন সেটাও ভাবনার বিষয়। অপু কোনো লুকোচুরিতে গেল না, সরাসরি বলল, আন্টি, আপনি আমাকে চেনেন, আমাদের বাড়িতে এসেছিলেন। বৈশাখী যার পরনায় চমকে গেলেন, থমকে গেলেন। অপরাজিতা তো সেই মেয়ে যার সঙ্গে তন্ময়ের বিয়ের কথা হলো, আবার ভেঙেও গেল। সে সুপ্তকে ফোন করলো হঠাৎ, আবার সুপ্তের ফোনে তার নম্বর লাভ আর লাইফ দিয়ে সেভ করা। বৈশাখীর মাথা তালগোল পাকিয়ে গেল কিছুক্ষণের জন্য। ধাতস্থ হয়ে বললেন, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সুপ্তের ঘুম ভাঙল বেলা 11টায়। বাইরে তখন রোদমরা মেঘলা আকাশ। হেমন্ত বিদায়ী এই ঋতুতে ঠিক নির্দিষ্ট কোনো ঋতুর নামে অলঙ্কৃত করা মুশকিল। এ সময় আকাশ ফুঁড়ে হুটহাট বৃষ্টি ঝরে। বাদলা মেঘে নৌকা ঘোরে আকাশ সীমায়। কখনো তীক্ষ্ণ ফলার মতো রোদের হালকা গায়ে বিঁধে, আবার রাতের বাতাস লোমকুম কাঁপানো শীত বয়ে আনে। সুপ্তের পরনে একটা নাইট ব্লু টি শার্ট ও ব্ল্যাক ট্রাউজার। সে চোখ কচলাতে কচলাতে নামছিল সিঁড়ি বেয়ে। পুরোপুরি নামা হলো না, এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য তাকে সিঁড়িতেই ভরকে দিল। মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো আশ্চর্যজনিত শব্দ। মাই গড! বসার ঘরে সোফায় বসে আছে অপরাজিতা, পরনে সেই শাড়িটা যা সুপ্ত তাকে উপহার দিয়েছিল। খোলা চুল, হাত ভর্তি কাচের চুড়ি টুংটাং করছে। সুপ্ত বোবা হয়ে তাকিয়ে রইল সেদিকে। কতক্ষণ তাকিয়েছিল সে নিজেও জানে না। ফুপির ডাকে চমক ভাঙল। ফারিহা চেঁচিয়ে উঠল, এসব তো ওখানে দাঁড়িয়ে দেখছিস কেন? নিচে আয়। একযোগে বসার ঘরের সকলের দৃষ্টি এলো সুপ্তের দিকে। তাকালো অপুও, দু চোখে আজ কাজল টানা। সম্ভবত এই প্রথম সুপ্ত তার কাজল চোখ দেখল। হা করে দেখতে নিয়েও নিজেকে সামলে নিল। এই মেয়ে এখানে কি করছে? তন্ময়ের সঙ্গে ঘুরতে এসেছে? ভাবনাটা মাথায় আসতে সুপ্তের মুখটা গম্ভীর হলো। সে নিচে নেমে আসলো নির্লিপ্ত ভঙ্গিতে। অপুর মুখটা ধীরে ধীরে লাল হচ্ছে, নার্ভাসনেসে হাত ঘামছে অনবরত। সুপ্তের মায়ের ডাকে সে চলে তো এসেছে, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। সুপ্তের আগমনে তার হৃদয়ে ডঙ্গা বাজতে শুরু করেছে। মনে মনে নিজেকে গালাগাল করতেও ভুলল না। কেন শাস্তি গেল এত? এদিকে তাকে দেখো, মুখটাকে রামগরুরের ছানা করে রেখেছে। বৈশাখী অপুর পাশে বসে ওর হাত ধরে রেখেছেন। ভুল বোঝাবুঝি ঠিক কোথায় হয়েছে তিনি জেনেছেন খানিক আগে তন্ময়কে চেপে ধরে। সব শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এই বিষয়টা হলে সুপ্ত আরেকবার ভেঙে পড়তো। এত এত দুঃখ হতাশা নিয়ে ছেলেটা বাঁচতে পারতো? তিনি সুপ্তকে নামতে দেখে ফারিহাকে নিয়ে খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। বসার ঘরে আপাতত অপরাজিতা একা রইল। সুপ্ত গম্ভীর মুখে এসে অপুর ডান পাশের সোফায় বসে পড়ল। হাত বাড়িয়ে জুসের গ্লাসটা নিয়ে তাতে চুমুক দিল। অপু অবাক হয়ে খেয়াল করলো তার ভঙ্গুর দশা। চোখের নিচে যেন ঘোর আধারে সন্ধ্যা নেমেছে। চোখ ডেবে গেছে অনেকটা। চেহারার সেই জৌলুস প্রাণবন্ততা ম্লান। অপুর বুকটা হু হু করে ওঠে। এত দুঃখ কিসের তার? সুপ্ত জুসের গ্লাসে নজর রেখে বলে উঠল, বাড়িতে হঠাৎ নতুন মেহমান? নতুন বলেই হঠাৎ এলাম, আস্তে আস্তে পুরনো হয়ে যাব। সুপ্ত চোখ তুলে চাইল। অপুর ভাষার এই টোন তার চেনা নয়। হবেই বা কি করে? তার সঙ্গে তো জীবনেও হেসে কথা বলেনি এই মেয়ে। আর আজ ঠোঁট দিয়ে মধু ঝরছে। সুপ্ত অপুর ঠোঁটের দিকে চাইল আর চোখে। টকটকে লিপস্টিকও মাখা হয়েছে। বলল, কে নিয়ে এলো? তন্ময়? অপু ঠোঁট টিপে চুপ রইল। বিয়েটা যে হচ্ছে না লোকটা কি জানে না? মনে তো হচ্ছে। অপু মেকি হেসে বলল, হ্যাঁ, ও কই? চলে গেছে দরকারি কাজে, খুবই ব্যস্ত। সুপ্ত খেয়াল করলো তার মেজাজ খারাপ হচ্ছে। গতদিন আগেই ফোন করে তার সঙ্গে কান্নাকাটি করলো, আর আজ সব ভুলে তন্ময়ের সঙ্গে সেজেগুজে বেড়াতে এলো, তাও কিনা তারই বাড়িতে। এতই সোজা অনুভূতি পাল্টে ফেলা? সুপ্ত তো পারেনি। এই যে দূরত্ব সে সৃষ্টি করেছে
তাতে নিজেই প্রতিনিয়ত জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। অন্তরে অতৃপ্তি খা খা করছে, ইচ্ছে করছে এই সাজ নিজের হাতে নষ্ট করে দিতে, তন্ময়কে অন্ধ করে দিতে, যেন অপরাজিতার দিকে মুগ্ধ নয়নে তাকাতে না পারে। সুপ্ত লম্বা শ্বাস নেয়, তাচ্ছিলের দৃষ্টিহানে অপরাজিতার পানে। মেয়েটাকে সে সহজ সরল ভেবেছিল। সুপ্ত আর 1 সেকেন্ডও বসল না সেখানে। হনহনিয়ে হেঁটে উপরে গেল। সিঁড়ি বেয়ে উঠে করিডোরে পা রাখতেই বাবার সম্মুখীন হলো। রফিক সাহেব ছেলে পিঠ চাপড়ে ক্ষীণ স্বরে বললেন, ওসব রাজশাহী যাওয়ার নাম ভুলে যাও। মেয়ে আমার পছন্দ হয়েছে, এবার দেবদাসপনা ছেড়ে তাকে ঘরে তোলো। সুপ্ত চকিতে নিচে তাকায়। চোখাচোখি হতেই অপু থুতনি নামায়। মেয়েটা লজ্জা পাচ্ছে। অপু সুপ্ত পাশাপাশি ছাদে হাঁটছে। অপুর ঠোঁটে লাজুক হাসি। মনে জড়তা থাকলেও চেষ্টা করছে যথাসম্ভব সেটাকে আড়াল করতে। সুপ্ত গোমরা মুখে আর চোখে পার্শ্ববর্তী লজ্জাবতী নারীকে পর্যবেক্ষণ করছে। তার পর্যবেক্ষণ দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না সূক্ষ্ম মেকআপের আঁচড়ও। অপু সেই চোরা চাহনি দেখে থুতনি নামায়। সুপ্ত চোখ সরিয়ে মনে মনে নিজেকে শাসায়। নিজের উপর নিয়ন্ত্রণ হারালে চলবে না। ছাদের রেলিং ঘেঁষে উঠেছে বাগান বিলাস। টবে টবে ফুটে আছে রঙিন ফুল। একপাশে দুলছে একাকী দোলনা। মন জুড়ানো পরিবেশ। অপু নীরবতা ভেঙে বলল, আপনাদের বাড়িটা কিন্তু বেশ শৌখিন। কে সাজিয়েছে? মা আর ফারিয়া ফুপি। বেশ রুচিশীল। তুমি হঠাৎ এই বাড়িতে? অপু ভ্রু বাঁকায়। কেন সহ্য হচ্ছে না আমার উপস্থিতি? প্রশ্নের বিপরীতে প্রশ্ন চাইনি। অপু কাঁধ ঝাঁকিয়ে বলে, আপনার মা ডাকলেন, গুরুজনের ডাক অগ্রাহ্য করতে পারলাম না। সুপ্ত বাঁকা চোখে তাকায়। ক্ষীণ পরিহাস করে বলে, সেই হিসেবে তো আমিও তোমার গুরুজন। আমাকে তো শত সহস্রবার উপেক্ষা করলে। বলেছেন না বেবি ফ্লাওয়ার, সেই জন্য বুঝতে সময় লেগেছে। আপনি বুঝি তাই এখন শোধ নিচ্ছেন? সুপ্তের বুক চিরে একটি চাপার শ্বাস বেরিয়ে আসে। বলে, পরিস্থিতি শোধ নিচ্ছে। পরিস্থিতিটা আপনার সৃষ্টি নয় কি? হুট করে কেন গুটিয়ে নিচ্ছেন নিজেকে? কেন নিজেকে বঞ্চিত করছেন? দুজন রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে। সুপ্ত আকাশের দিকে চোখ রাখলো। বেশিক্ষণ টিকতে পারল না। রোদে চোখ ঝাঝা করে ওঠে। চোখ বুজে বলল, ছাড়ো সেসব কথা। তন্ময় হুট করে বিয়ে কেন ভাঙল? আমার অবজারভেশন ভুল না হলে সে তোমার প্রতি দুর্বল ছিল। আর বিদেশি বান্ধবী কথাটাও ডাহা ভুয়া। অবজারভেশন পাওয়ার আপনার একা নেই, ওনারও ছিল। অপুর কণ্ঠটা কেমন শুকনো শোনায়। সুপ্ত চমকে উঠে বলে, তার মানে? ছাড়ুন না সেসব কথা। বিয়েতে আমার মত ছিল না, সেটাই মূল কথা। বাই দ্য ওয়ে, আপনার মায়ের শাড়ি পরেছি কিন্তু। সুপ্ত সে কথার বিপরীতে কিছু বলল না। অপুর মনে অভিমান জমে। সুপ্ত নিজেই বলেছিল অপু যেদিন মন থেকে তার হয়ে যাবে সেই দিনই যেন শাড়িটা পরেছে তো আজ মন থেকেই পড়েছে। লোকটা কি ভুলে গেছে সেসব কথা? ভোলার তো কথা না। তাহলে কেন এই উপেক্ষা? সে কি আদৌ এই উপেক্ষার যোগ্য? অপু গুমট মুখে দাঁড়িয়ে রইল। সুপ্ত চোখের উপর আঙুল বিছিয়ে বলল, রোদ করা, চলো নিচে যাই। সুপ্ত 2 পা বাড়ালো সামনে। অপু ঠায় দাঁড়িয়ে থেকে বলল, আর কিছুই বলার নেই আপনার? কিছুই না? সুপ্ত পেছন ফিরে দাঁড়ায়। তার লম্বাটে বলিষ্ঠ দেহ অপুর ছিপছিপে দেহটিকে রোদের আড়াল করে দেয়। সুপ্ত এই মুখটার মায়ায় পড়েছে। হৃদয় ভেঙে চুরে পড়েছে। অস্বীকার করার জায়গা নেই। বরং তার জীবনের সবচেয়ে সুন্দর সত্য সেই সরল নির্মল নারীর প্রেমে পড়েছে। কিন্তু নিজের উপর বড্ড আফসোস হয়। এই মিষ্টি ফুলটাকে সে ছুঁয়ে দিতে চেয়েও ব্যর্থ। জেনে বুঝে তার শিকড়হীন জীবনের সঙ্গে অপরাজিতার গোছানো সুন্দর জীবনটা কেন জুড়বে? তার চেয়েও বড় কথা, তাকে দয়া করা হচ্ছে। তন্ময় ইচ্ছে করে বিয়েটা ভেঙেছে। সে সুপ্তের সত্যিটা জানে বলেই দয়া করে বিয়েটা ভেঙেছে। সহানুভূতি দেখিয়েছে। কে জানে, অপুও হয়তো সহানুভূতির কবলে পড়ে তার প্রতি দুর্বল হয়েছে। কিন্তু সুপ্ত তার জীবনে আর কোনো সহানুভূতি চায় না। মনে মনে নিজেকে শক্ত করে নেয়। কঠিন সুরে বলে, তুমি বাড়ি ফিরে যাও অপরাজিতা। তাড়িয়ে দিচ্ছেন নাকি পালাতে চাইছেন নিজের অনুভূতি থেকে?
সুপ্ত ঢোক গেলে চুপচাপ সরে গেল। নীরব প্রত্যাখ্যানে অপু 2 চোখ টলমল করে উঠল। ঝাপসা হয়ে এলো নতুন আশা ধারণ করা নয়ন দুটি। অপু আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। হুড়মুড় করে নিচে নেমে গেলে বৈশাখীর সম্মুখীন হলো সে। বৈশাখী অবাক হয়ে বললেন, এ কি হয়েছে তোমার? অপু চোখ নামিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কিছু না আন্টি, শরীর ভালো লাগছে না, আজ বরং আসি। আর কিছু বলতে না দিয়ে অপু ছুটে বেরিয়ে গেল। বৈশাখী হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইলেন। বুঝলেন দুজনের মাঝে আবার কিছু ঘটেছে। সুপ্তের রুমে গিয়ে দেখলেন সে সোফায় গায়ে এলিয়ে চোখ বুজে বসে আছে। বৈশাখী গম গম করে উঠলেন, সুপ্ত, মেয়েটা চলে গেল কেন? সুপ্ত চোখ মেলল, ভাবলেশীন গলায় বলল, ওহ, চলে গেছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? একজন মানুষকে আমি ইনভাইট করলাম, সে এলো, আর তুই তাকে তাড়িয়ে দিলি। দিন দিন ম্যানারেলস হয়ে যাচ্ছিস। এখনই যাবি ওর পেছনে। আমার মেহমানকে অপমানিত করে তাড়ানোর অধিকার আমি তোকে দেইনি। তোদের ঝামেলা তোরা নিজেদের মধ্যে করবি, কিন্তু অপরিচিতরা এখন আমার গেস্ট। তাকে সসম্মানে বাড়ি পৌঁছে দিয়ে আসবি তুই। সুপ্ত হতাশ শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। মা ভীষণ ক্ষেপেছে। এই মুহূর্তে আর চটানো যাবে না। সে বাইকের চাবিটা হাতে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। তপ্ত সূর্যকে মাথায় নিয়ে অপু মেন রোডের কিনারা ঘেঁষে হাঁটছে। রাগে দুঃখে তার 2 চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। কাজল ঝরে গেছে। জীবনে প্রথমবার অপুর মন কারো প্রতি অনুভূতিময় হয়েছে। নিজ মনের আঙুল ভেঙেছে। সকল দ্বিধা কাটিয়ে ছুটে গিয়েছে সেই অনুভূতির ধারক মানুষটার কাছে। অথচ তাকে ফিরতে হলো অপমানিত হয়ে। তার প্রথম আবেগকে এভাবে তুচ্ছ করতে পারল সুপ্ত? সে যে শাড়িটা পরল, চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক দিল, নিজেকে সাধ্যমতো সাজিয়ে হাজির হলো সুপ্তের 2টি প্রশংসা বাক্য শ্রবণ করতে। লোকটা পারল এভাবে উপেক্ষা করতে? অপুর গাল ভিজে যায় নোনা জলের স্রোতে। সে শাড়ির আঁচল দিয়ে লিপস্টিক ঘষে তুলতে চেষ্টা করে। তা ছড়ে গিয়ে লেপ্টে গেল ঠোঁটের চারিপাশে। হুট করে একটি বাইক ছুটে এসে তার গতিরোধ করল। অপু মূর্তির মতো দাঁড়িয়ে গেল, নড়ল না, মাথাও তুলল না। সুপ্ত ভ্রু কুচকে তাকায়। অপুর মুখ নত, খোলা চুলে মেয়েটার মুখ ঢেকে আছে, দেহ ঈষৎ কাঁপছে। সুপ্ত বাইক থেকে নেমে আসে। অপুর মুখোমুখি দাঁড়িয়ে তার থুতনি ধরে মুখ উঁচু করে। চোখের জলে সাজের বেহাল দশা দেখে সুপ্তের বুক কেঁপে ওঠে। অপু সুপ্তের ছোঁয়া পেতেই হু হু করে কেঁদে ওঠে। দেহের সমস্ত ভার ছেড়ে দেয় সামনে, আছড়ে পড়ে সুপ্তের বুকে। সুপ্ত ধরে নেয়, সযত্নে আগলে ধরে নিজের সঙ্গে। মাথায় হাত বুলিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, তুমি কাঁদছো অপরাজিতা? আই এম সরি, খুব সরি। তোমাকে দুঃখ দিতে চাইনি আমি। সরি, সরি। অপু হেঁচকে ওঠা গলায় এলোমেলো করে বলে, ইচ্ছে করে কাঁদিয়েছেন আপনি আমাকে, শোধ নিচ্ছেন। এতদিন আপনাকে ঘুরিয়েছি বলে এখন শোধ নিচ্ছেন। কেঁদো না প্লিজ। আমি তোমাকে শক্ত দেখে অভ্যস্ত। তোমার চোখে বিরক্তি, রাগ, জেদ দেখে অভ্যস্ত। এভাবে কান্না দেখিয়ে দুর্বল করে দিও না। অপু 2 হাতে শক্ত করে সুপ্তের পিঠ আঁকড়ে ধরে। বুক থেকে মাথা তুলে ভেজা গলায় বলে, আমার রাগ, জেদ, বিরক্তি সবের একমাত্র কারণ ছিলেন আপনি, আর এখন আমার কান্নারও কারণ আপনিই হলেন। সুপ্ত ঢোক গিলে কণ্ঠের সিক্ততা গিলে নিল, বলল, এ আমার দুর্ভাগ্য, আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তবু ফিরিয়ে দেবেন আমায়? সুপ্ত উত্তর দিল না। আদুরে হাতে অপুর শাড়ির আঁচল তুলে সযত্নে তার চোখের ঝরে যাওয়া কাজল মুছে দেয়। ঠোঁটের লেপ্টে থাকা রং মুছে দেয়। অপুকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, তুমি খুব ভালো মেয়ে অপরাজিতা। তোমার নিজের বাবা মা আছে, তোমার পরিবারে তুমি খুশি হয়ে জন্মেছ, সবার মাঝে বড় হয়েছ। আর আমি আসল বাবা মাকে কোনোদিন দেখিনি, যাদের। অপু নিঃশ্বাস আটকে রইল সে কথা শুনে। সুপ্ত পায়ের দিকে তাকিয়ে আছে, লুকোতে চাইছে ভঙ্গুর দৃষ্টি জোড়া। রাস্তায় মাঝ দুপুরে মানুষের আনাগোনা নেই। দূর থেকে হুটহাট গাড়ি ছুটে এসে বাতাসের ঝাপটা দিয়ে চলে যাচ্ছে। সেদিকে অবশ্য ওদের কারো খেয়াল নেই।
অপু আবারও সুপ্তের বুকের কাছটায় সরে এলো, যেখানে সে পেয়েছে শান্তির আভাস। বলল,